আজ সকাল থেকেই আকাশে টুকরো টুকরো জল ভরা কালো মেঘ হাওয়ার টানে তীর বেগে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। থেকে থেকেই কখনো হালকা মাঝারি, কখনো আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে এখন ফের রোদ উঠেছে। গাছের পাতা থেকে টুপটাপ জল পড়ছে আর চারদিক ঝকঝক তকতক করছে। জায়গায় জায়গায় খানাখন্দে জল জমে আছে, তার উপর রোদ পড়ে সোনার মতো চকচক করছে। ঘণ্টাখানেক পরেই আবার এক রাশ কালো মেঘ এসে আকাশটাকে ঢেকে দিল। আজ রবিবার। স্ত্রী গতকাল দুদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে গেছেন। আমি এখন একাই আছি, হাতে তেমন কোনো কাজও ছিল না। একটু চালে ডালে ফুটিয়ে নিয়ে জানলার পাশে বসে বাইরে তাকিয়ে আছি। এখন রোদ উঠেছে। এক টানা বৃষ্টির পর মেঘ সরে গিয়ে রোদ উঠলে মনটাও ওই মেঘমুক্ত আকাশের মতো পরিষ্কার হয়ে যায়। অবেলায় স্নান খাওয়া সেরে একটু ভাত ঘুম দিলাম। যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে, তবে বৃষ্টির কোনো কমতি নেই। গরমের বর্ষা। উঠে দেখি 5:30 বেজে গেছে। অন্যান্য দিন এই সময় বিকেলের আলো ফটফট করে, কিন্তু বৃষ্টির তোড়ে এখন সন্ধ্যের মুখেই বিস্তীর্ণ চরাচর অন্ধকারে ঢেকে গেছে। কেরোসিন স্টোভে চা বসিয়ে কি করব ভাবছি, এমন সময় একটা পরিচিত গলা পেয়ে চমকে উঠলাম। বাড়ি আছো নাকি বিভূতি ভায়া? আরে কিশোরী যে! আমার মনটা নেচে উঠল। আমি হাসি মুখে দরজা খুলে দিলাম। কিশোরী ছাতার জল ঝেড়ে রোয়াকে উঠে এলো। ছাতাটা এক কোণে মেলে রেখে বলল, এমন বৃষ্টির দিনে ঘরে কি আর মন টেকে? তাই চলে এলাম। কারণটা তুমিও জানো। চটপট তৈরি হয়ে নাও। আমি আরো 1 কাপ জল সসপ্যানে ঢেলে দিয়ে বললাম, সে আর বলতে, আমারও মনটা সেদিকেই ধাবিত হচ্ছিল ভায়া। ভাবছিলাম বেরিয়ে পড়বো কিনা, এমন সময় তুমি এলে। তাহলে টেলিপ্যাথির জোর আছে, কি বলো বিভূতি ভায়া? আমিও হাসতে হাসতে প্রস্তুত হয়ে নিলাম। চা খেয়ে দুজনে বেরিয়ে পড়লাম আমাদের অতি প্রিয় মঠ লেনের উদ্দেশ্যে। কিশোরী পাশিংশ কিনেই এনেছিল। আমি মোড়ের মাথা থেকে তেলে ভাজা কিনে নিলাম। জল কাদা ডিঙিয়ে তারানাথের বাড়ির সামনে গিয়ে দেখলাম সদর দরজা হাট করে খোলা। চারি গামছা আর জলের ঘটি নিয়ে বৈঠকখানার বাইরে বসে আছে। আমাদের দেখে হাসি মুখে উঠে দাঁড়ালো। গামছাটা আমার হাতে ধরিয়ে আমাদের পায়ে জল দিয়ে বলল, কাকাবাবু, হাত পা ধুয়ে নিন। বাবা মশাই আন্নিকে বসার আগে বলে গেলেন যে দরজাটা খুলে রাখতে, আপনারা আসবেন। তাই গামছা আর ঘটি নিয়ে আমি বসেছিল। আমি শাল পাতায় মোড়া তেলে ভাজার চ্যাঙাড়িটা চারির হাতে দিয়ে কড়া করে আদা চা নিয়ে আসার কথা বলে দিলাম। চারি চ্যাঙাড়িটা হাতে নিয়ে খুশি হয়ে বলল, বাবা মশাই সন্ধ্যান্নিকে বসেছেন, আপনারা বৈঠকখানা ঘরে গিয়ে বসুন, আমি বরং চা আর মুড়িখানা নিয়ে আসছি। চারি আমাদের বসতে দিয়ে চলে গেল। মিনিট 10 পর আহ্নিক সেরে ঠাকুরমশাই বৈঠকখানা ঘরে প্রবেশ করলেন। আমরা সোৎসাহে উঠে দাঁড়ালাম। আমাদের দেখে তিনি স্মিত মুখে বললেন, যাগে, এতদিনে এই বুড়োটাকে মনে পড়েছে তাহলে? আরে দাঁড়ালে কেন, বসো বসো। আমি তক্তাপোষে বসে পড়লাম। কিশোরী তারানাথের হাতে পাসিংশোয়ের প্যাকেটটা ধরিয়ে দিয়ে মুচকি হেসে বলল, আসলে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম এতদিন। বৃষ্টির দিনে চারি মায়ের হাতের তৈরি আদা দেওয়া কড়া চা আর চপ দিয়ে মুড়ি মাখা খেতে খেতে আপনার কাছ থেকে গল্প শোনার মজাই আলাদা। আজ বৃষ্টির দিন, ঝড় জল উপেক্ষা করে তাই ছুটে এলাম আপনার কাছে।
তা বেশ করেছো ভায়া, বেশ করেছো। আমিও অবশ্যই জানতুম যে তোমরা আজকে আসবেই, তাই চারিমাকে দরজাটা খুলে রাখতে বলেছিলুম। ইতিমধ্যে চারি এসে চা, তেলে ভাজা আর মুড়ি মাখা দিয়ে গেল। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আমি আর কিশোরী দুজনেই অধৈর্য হয়ে উঠেছিলাম। কিশোরী বলল, এবার শুরু করুন তো ঠাকুরমশাই, আপনার গল্পের অভিজ্ঞতার ঝুলি থেকে একটা জম্পেশ ঘটনা বের করুন তো দেখি। আর তর্স হয়েছে না আমাদের। ঠাকুরমশাই ইতিমধ্যে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে তাতে অগ্নিসংযোগ করে সুখ টান দিতে শুরু করেছিলেন। আমাদের কথা শুনে নারকেলের খুঁড়িতে ছাই ফেলে বললেন, সে অনেক কাল আগের কথা। আমার তখন জোয়ান বয়স, এই 25 কি 26 হবে। আমি ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে একদিন দুপুরে একটা অচেনা গ্রামে গিয়ে পৌঁছলুম। কড়া রোদে রাস্তাঘাট খাঁ খাঁ করছিল। আমি একটা অশ্বত্থ গাছের নিচে কাঁধের ঝোলাটা নামিয়ে পাশের পুকুর থেকে হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নিতে বসলুম। এমন সময় কাছাকাছি একটা বাড়ির দরজা খোলার আওয়াজ হলো। দেখলুম এক মাঝ বয়সী মহিলা কাঁদতে কাঁদতে একটি লোকের পায়ে পড়ে বলছে, আপনি কিছু একটা বন্দোবস্ত করে দিন বাবা, নইলে ছেলেটাকে আর বাঁচানো যাবে না। লোকটা যে কবিরেজি ওষুধপত্র দেন বা টোটকা টাটকি করেন সেই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। তার পোশাক আশাক, চাল চলন দেখলেই তা অনুমান করা যায়। কবরেজ পা সরিয়ে হাঁ হাঁ করে উঠলেন। তারপর সেই মহিলাটিকে মাটি থেকে তুলে বললেন, আহা বাছা করো কি? আমি তো সব রকম চেষ্টাই করলুম, কিন্তু ওষুধে কাজ হলো না। এ নিঘাত অন্য কোনো ব্যাপার, সে কাজ আমাকে দিয়ে হবে না। তুমি বরং কোনো ওঝা বা তান্ত্রিককে খবর দাও মা। মহিলাটি মুখে আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। কোবরে চলে যাবার পর নিজেকে কোনো মতে সামলে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি গাছতলায় বসে সঙ্গে আনা খই আর মুড়কি খাচ্ছিলুম। কোবরেজকে দেখলুম আমাকে আর চোখে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে কি মনে করে তিনি আবার ফিরে এলেন। আমার কাছে এসে বললেন, তুমি কে বাবা? আমাদের এই কুসুমপুর গাঁয়ে এর আগে তোমাকে তো কখনো দেখিনি। তোমার মতো সৌম্য দর্শন নবীন সন্ন্যাসীকে দেখে আমি চমৎকৃত হয়েছি, তাই কৌতূহল মেটাতে ফিরে এলুম আবার। হ্যাঁ, আগে এই অধমের নাম তারানাথ চক্রবর্তী। আমি সন্ন্যাসী নই, আমি মা তারার আশীর্বাদ ধন্য গেরুয়াধারী এক ভক্ত মাত্র। তুমি যে কোনো সাধারণ মানুষ নও সেটুকু বোঝার মতো বয়স আর অভিজ্ঞতা দুটোই আমার হয়েছে। তোমার মধ্যে আমি শ্রেষ্ঠ সাধকের সদ্গুণ স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমাকেই আমার প্রয়োজন। আশা করি তুমি আমাকে সামনে ওই কুটির থেকে বেরোতে দেখেছ। আমি সম্মতি জানিয়ে বললাম, তাকে আমি দেখেছি। কোবরেজ বললেন, তাহলে আমি যা বলছি তাই শোনো। যে মহিলাকে তুমি কাঁদতে দেখলে তার ছেলের কোনো এক জটিল ব্যায়ামও হয়েছে। প্রথম থেকে পেটের অসুখ, লিভারের ব্যায়ামও ভেবে আমি অনেক চিকিৎসা করেছি, কিন্তু ওকে ঠিক করতে পারিনি।
আজ ওর লক্ষণ দেখে আমার মনে হলো ওর গায়ে খারাপ হাওয়া বাতাস লেগেছে। ছেলেটা ঘরের মধ্যে সরীসৃপের মতন বুকে হেঁটে চলাফেরা করছে। ওর গায়ে হাত দিলে খেঁকিয়ে উঠে নাক মুখ দিয়ে অদ্ভুত গর্জন করছে। কেউ কিছু জিজ্ঞেস করলেই বলছে, তোদের সব কটাকে শেষ করে দেব, চলে যায় এখান থেকে। লক্ষণ শুনে আমার মনে হলো হয় ছেলেটির মাথার ব্যামো হয়েছে, যা কবরেজ মশাই ধরতে পারেননি, অথবা নির্ঘাত কোনো প্রেত পিশাচে পেয়েছে। তাই জানতে চাইলুম ছেলেটি কি এর মধ্যে অন্য কোথাও গেছিল। কেউ কিছু খাইয়ে দিলে কিংবা কালা জাদু করলেও অনেক সময় এমন পাগলামি ভর করে, তারপর এক সময় একেবারে নিস্তেজ আর নিস্পন্দ হয়ে যায়। কবরেজ মশাই বললেন, না, গত 1 মাসের মধ্যে এই গাঁয়ের বাইরে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আসলে হয়েছে কি, আজকালকার ছেলেপিলেরা মোটেও কথা শুনতে চায় না। ভর সন্ধেবেলায় প্রায় গা হালকা করে ওই দিকের ওই পাকুর গাছের তলায় পুকুর ঘাটে বসে থাকতে দেখেছি। গাঁয়ে গঞ্জে কত রকম বিধিনিষেধ থাকে, অথচ মাধব সেসব মানতে চায় না। তাহলে ওর হাওয়া লাগবে না তো আর কার লাগবে? কিন্তু এসব তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁকের বিদ্যে তো আমার জানা নেই বাবা। তুমি চলো, এই কাজ তুমিই পারবে। আমি যেতে রাজি হলুম না। আমার কেমন যেন বাধো বাধো ঠেকল। কুসুমপুর আমার কাছে সম্পূর্ণ অজানা অচেনা একটা গ্রাম। এখানকার লোকজনও কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না। হঠাৎ করে বিপাকে পড়ে গেলে কারো কাছে কোনো সাহায্য পাওয়া যাবে না। এদিকে মহিলার কথা ভেবেও খুব খারাপও লাগছিল। কি করা উচিত চুপ করে ভাবছিলুম। আমাকে ইতস্তত করতে দেখে কবরেজ মশাই বললেন, কি অত 7-5 ভাবছো বাবা, বলো তো? চলো এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে, ছেলেটাকে বাঁচাতে হবে তো। অগত্যা কবরেজ মশাইয়ের সাথে ওই মহিলার বাড়ির দিকে গেলুম। কবরেজ মশাই কড়া নাড়তে মহিলাটি ভিতর থেকে সাড়া নিতে জিজ্ঞেস করলেন, কে? দেখো কাকে নিয়ে এসেছি। মহিলাটি এসে দরজার হুড়কো খুলে আমাকে দেখে মাথায় ঘোমটা টেনে কবরেজ মশাইকে জিজ্ঞেস করলেন, উনি কে বাবা? কবরেজ মশাই একটু ঘুরিয়ে বললেন, ও আমার বিশেষ পরিচিত। ফেরার পথে ওই গাছতলায় দেখা হয়ে গেল, তাই ওকে তোমার বাড়ি নিয়ে এলাম। উনি একজন সিদ্ধতান্ত্রিক, তারানাথ তান্ত্রিক। তুমি তোমার সমস্যার কথা ওনাকে বলো, উনি ঠিক সমাধান করে দেবেন। মহিলার নাম গিরিজা বালা। তিনি খুব খুশি হয়ে আমাকে আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে গেলেন। কবরেজ মশাইয়ের কাজ থাকায় উনি চলে গেলেন। আমি ঘরে ঢুকে দেখলুম একটা 17-18 বছরের ছেলে বিছানায় বসে ছুরি দিয়ে চাদর ছিঁড়ে ফালা ফালা করছে। উত্তেজনায় নাক মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে থেকে থেকে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে, ঠোঁটের কষ বেয়ে লালা গড়াচ্ছে। নিজের মাথার চুল খামচে ধরে চিৎকার করে বলছে, চলে যা, তোরা চলে যা এখান থেকে, এ বাড়ি। গিরিজা বালা ছেলেটিকে নানাভাবে শান্ত করার চেষ্টা করে বললেন,
বাবা বাবা মাধব, একটিবার ভালো করে তাকিয়ে দেখ বাবা, ভালো করে তাকিয়ে দেখ। উনি তোর চিকিৎসা করতে এখানে এসেছেন রে বাবা। তোর সব অসুখ সেরে যাবে রে বাবা, সব অসুখ। কিন্তু ছেলেটা শান্ত হওয়ার বদলে গিরিজাবালাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে পাথর ছুঁড়ে মারল আমার দিকে। আমি এ বাড়ির উঠোনে পা দিয়েই বুঝে গেছিলুম এখানে আত্মার অস্তিত্ব রয়েছে। তবে সে কোনো প্রেতাত্মা নাকি অপদেবতা নাকি কোনো পিশাচ বা জিন, সে ব্যাপারে নিশ্চিত হতে আমি ঝোলা থেকে এক টুকরো চৌকো কাঁচ বার করে বাঁ হাতের বুড়ো আঙুলের নখের ওপর কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি রেখে সেই কাঁচের দিকে তাকালুম। যাকে দেখতে পেলুম তাকে দেখে আমার মনে হলো মস্তিষ্কের রক্তনালীর সব রক্ত যেন নিমেষে জমাট বেঁধে গেছে। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের পর থেকে ভূত, প্রেত, দত্তি, দানু, অপদেবতা সব কিছুই আমার দেখা হয়ে গেছিল। একবার আমার এক আত্মীয়ের বাড়ির পুকুরে জল পিশাচের উপদ্রব ঘটেছিল, তাকেও আমি সচক্ষে দেখেছি। কিন্তু এমন অসীম শক্তিধর ভয়ঙ্কর দর্শন পিশাচকে ইতিপূর্বে কখনো দেখিনি। এই পিশাচ শুধু যে রক্ত খেকো তাই নয়, উদর পূর্তির জন্য টাটকা মৃতদেহের মাংস ভক্ষণ করাই তার প্রধান উদ্দেশ্য। তার খাদ্য টাটকা মৃতদেহ। দেহের সমস্ত রক্ত শুষে নেবার পর সেই সদ্য মৃতের দেহকে সেই পিশাচ ভক্ষণ করে। কিন্তু কিভাবে এই মাংসভুক পিশাচের আগমন ঘটেছে তাহা না জানা অবধি তাকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু গিরিজাবালা দেবীকে আমি সেই পিশাচের কথা কিছু জানতে দিলুম না। জানালে সমস্যা বেড়ে যেতে পারত। তিনি উৎকণ্ঠিত হয়ে আমার দিকে তাকিয়ে আছেন দেখে শুধু বললাম, মা, আপনি একদম চিন্তা করবেন না মা। মাধবের ওপর এক প্রেতাত্মা ভর করেছে। মা তারার কৃপায় সব ঠিক হয়ে যাবে। ধৈর্য হারালে চলবে না মা। আমাকে শুধু কয়েকটা দিন সময় দিতে হবে। বাবা বাবা, যত সময় লাগে নাও বাবা, শুধু শুধু আমার ছেলেটারে তুমি বাঁচাও। আমি মনে মনে চিন্তিত হয়ে পড়লুম। প্রথমেই আমাকে জানতে হবে মাধবের ওপর ওই পিশাচের ভর করার প্রকৃত কারণ কি। কেন ও বারবার গিরিজাবালা ও তার পরিবারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছে, সে কথা আমাকে আগে জানতে হবে। কেন সে বলছে যে এটা নাকি তার ভিটে? তারপর ওর উৎসস্থল বা জন্ম কাহিনীও জানতে হবে। কি করে, কোথা থেকে যে শুরু করব তা ভাবতে ভাবতেই গোটা একটা দিন কেটে গেল। এর মধ্যে মাধবের শরীরে থাকা ওই ভয়ঙ্কর পিশাচটা আমাকে বার কয়েক আক্রমণ করতে এসেছিল। যেহেতু আমার গাত্রবন্ধন করা ছিল, তাই ও আমার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু মাধবদের বাড়ির সাথে পিশাচের কিসের সম্পর্ক? মাধবকে কি কারণে ও মেরে ফেলতে চাইছে, সব কিছু না জানা অবধি আমার মনে শান্তি ছিল না। অথচ মাধবকে বাঁচাতে হলে সেসব আমাকে জানতেই হবে। আমি গিরিজাবালাকে জিজ্ঞেস করলুম, মা, এই বাড়ির আসল মালিকের নাম কি? এ আমার শ্বশুর মশাইয়ের বেটে, শ্বশুর মশাই শ্যামসুন্দর চৌধুরী। মা, তোমাদের এই চৌধুরী বংশের কোনো বংশলতিকা আছে?
মানে কিংবা তোমার শ্বশুরকুলের পূর্বপুরুষদের কোনো কাহিনী তুমি কখনো কি শ্বশুর মশাইয়ের কাছে শুনেছ? শ্বশুর মশাই আমাদের বিয়ের ঠিক বছর 2 আগেই মারা গেছেন। শুনেছিলুম ওনার রক্তশূন্য দেহটা পাওয়া গেছিল এবাড়ির চিলেকোটার ঘরে। চোখ দুটো ঠিকরে বেরিয়েছিল। কেউ ওনার সারা শরীর চিরে ফালা ফালা করে সব রক্ত খেয়ে নিয়েছিল। শেষ মুহূর্তে উনি কারোর একটা নাম বলার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি, মারা গেলেন। তবে তবে আরো ভয়ঙ্কর বিষয় হলো তার সৎকার করা যায়নি। মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তেনার মৃতদেহের ওপর নাকি একটা কালো ছায়াকে বসে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখা গেছে। আমি ওনার কথা শুনে আমার স্বামী আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভয়ে ভিড়মি খেয়েছিলুম সেদিন। আমি আর বিশেষ কিছু জানি নে। তবে তবে আমার 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 শাশুড়ি মায়ের কাছে শুনেছি এই বংশের নাকি কোনো এক অভিশাপ আছে। কারোর মৃত্যুই নাকি স্বাভাবিক নয়। পূর্বপুরুষদের সকলেই রক্ত শূন্য হয়ে ওই একভাবে মারা গেছিলেন। আমি যত না অবাক হলুম তার চেয়েও বেশি আঁতকে উঠলুম। গিরিজাবালার কথাগুলো জানতে চাইলুম। মা, তোমার শ্বশুর মশাই কার নাম বলতে চেয়েছিলেন? তোমার শাশুড়ি মা তোমাকে কিছু জানিয়েছিলেন এই ব্যাপারে? গিরিজাবালা দুপাশে মাথা নেড়ে বললেন, না না না, নামটা বাড়ির কেউই বুঝতে পারেননি। তবে তবে একটা ভাঙা আয়নার দিকে হাত দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করেছিলেন। আমার শাশুড়ি মা শুনতে ভুল করেছিলেন কিনা তা জানি নে, তবে উনি বলেছিলেন শ্বশুর মশাই প অক্ষরের কারোর নাম বলতে চেয়েছিলেন। গিরিজাবালার কথা শুনে আমি চমকে উঠলুম। চিলেকোঠার ঘরের ওই আয়নাটা আমাকে একবার দেখতে হবে, আমার দেখা দরকার। আমাকে নিয়ে চলো সেখানে। আমার মন বলছিল কোনো ভয়ানক ইতিহাস লুকিয়ে আছে এই চৌধুরী বাড়ির আনাচে কানাচে। তারপর মনে হলো গিরিজাবালার শাশুড়ি যদি ঠিক শুনে থাকেন তাহলে প শব্দটার অর্থ পিশাচ নয় তো? তবে কি পিশাচের অভিশাপ? কথাটা মনে হতেই বুক ঢিপ ঢিপ করে উঠল। আমি মাধবের জন্য একটা মন্ত্রপুত সুরক্ষা কবচ বানিয়ে ওর গলায় পরিয়ে দিলুম। কিন্তু আমার একটা খটকা লাগছিল। যদি কোনো অভিশাপের কারণে মাধবদের বংশে সকলের অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, তাহলে আগে মাধবের বাবা সত্যসুন্দর বাবুকে গ্রাস না করে মাধর ওপর পিশাচ ভর করেছে কেন? নাকি মাধবের ঘটনাটা সম্পূর্ণ আলাদা? প মানে হয়তো পিশাচ নয়, অন্য কিছু হয়তো বলতে চেয়েছিলেন। এই শক্তিশালী পিশাচ কি কেবল নিজের পৈশাচিক খিদে মেটাবার জন্যেই হয়তো মাধর ওপর ভর করেছে? এই সব প্রশ্ন নিয়ে আমি চিন্তায় ডুবে গেলাম। ওদিকে মাধবকে কবচ দিয়ে বেঁধে দেবার পরেও বিশেষ কোনো লাভ হলো না। কিছুক্ষণ শান্ত থাকার পর আবার দাঁত মুখ খিঁচিয়ে আক্রমণ চালিয়ে বাড়ির সকলকে ব্যতিব্যস্ত করে তুলল। আমার দিকে রাগী লাল চোখে তাকিয়ে মাধবের শরীরে থাকা বিকট দর্শন পিশাচটা ক্রুদ্ধ স্বরে বলে উঠল, ভালো চাস তো, মাধবকে আমার হাতে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা।
শিকার। তোর এই তন্ত্র মন্ত্র মাধবকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, এই আমি বলে দিলাম। সেই হাড় কাঁপানো অট্টহাসি শুনে মাধবের কাছে কেউ যেতে সাহস পেল না। মাধবের বাবা সুন্দরবাবু তার কর্মক্ষেত্র থেকে ফিরে সব দেখে শুনে কাঁপতে কাঁপতে বললেন, আপনি আপনি আমাদের মাধবকে রক্ষা করুন ঠাকুরমশাই। তার জন্য যা যা ব্যবস্থা নিতে হয় আপনি তাই করুন, অর্থের জন্য চিন্তা করবেন না। দেখুন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কর্তামশাই। আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আমাকে আপনি করে বলবেন না। তবে একটিবার চিলেকোঠায় ওই আয়না ঘরে নিয়ে চলুন আমাকে। সত্য সুন্দর বাবু গৃহিণী গিরিজাবালা দেবীর দিকে কটাক্ষপাত করে গম্ভীর স্বরে বললেন, আবার তুমি সেই আয়না নিয়ে পড়েছ? বাবা ওই আয়নার ব্যাপারে কোনো কথা বলে যাননি। শেষ মুহূর্তে যে প অক্ষরটা উচ্চারণ করেছিলেন সেটা হয়তো অন্য কিছু বোঝাতে গিয়ে বলে ফেলেছিলেন। মৃত্যুর ঘোরে তার চোখ আয়নার দিকে চলে গিয়েছিল। সুতরাং আয়না নিয়ে কোনো ভ্রান্ত ধারণা মনের মধ্যে পুষে রেখো না গিরিজাবালা। তবু একটিবার আমাকে ওই চিলেকোঠার আয়না ঘরে নিয়ে চলুন কর্তামশাই। ঠিক আছে, চলুন, আমি আপনাকে চিলেকোঠায় নিয়ে যাচ্ছি। তবে তার আগে রাতের আহারটা করে নিন। খাবার ঘরে গিয়ে দেখলুম মাধব চুপচাপ শান্ত হয়ে আসনে বসে আছে। এলাহি আয়োজন করেছেন গিরিজাবালা দেবী। লুচি, ক্ষীর, মোহনভোগ, পরমান্ন, দরবেশ, জলভরা সন্দেশ, আরো কত কি। সান্ধ্য ভোজনের আয়োজনও কিছু কম ছিল না। পেট এমনিতেই ভরা ছিল, তাই রাতে আমি যৎসামান্য আহার গ্রহণ করলাম। গ্রামের ঘরবাড়িগুলো সাধারণত খুব বেশি বড় হয় না। মাটির দোতলা বাড়ি কিংবা কুঁড়ে ঘরই বেশি চোখে পড়ে। এই কুসুমপুর গাঁয়ে মাধদের বাড়িটাই একমাত্র বিশাল পাকা বাড়ি। এককালে ওদের পূর্বপুরুষরা ছিলেন জমিদার। সেই জমিদারি প্রথা উঠে গেলেও জমিদারি ঠাঁট বাট এখনো বজায় আছে। সত্য সুন্দর বাবুর নিজের ব্যবসা আছে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে উনি প্রচুর সম্পত্তি ও জায়গা জমির মালিক। যাই হোক, আমি সত্য সুন্দর বাবুর পিছু পিছু সিঁড়ি বেয়ে তেতলার ছাতে উঠে গেলুম। ওখানেই চিলেকোঠার ঘরখানা রয়েছে। তবে চিলেকোঠা বলতে যেমনটা বোঝায়, এই ঘরটা তার থেকে বেশ আলাদা এবং অনেকটাই বড়। ঘরের মেঝে এবং সামান্য যা কিছু আসবাবপত্র, পালঙ্ক ইত্যাদি রয়েছে, সব কিছুই ধুলোবালির আস্তরণে ঢাকা। চারিদিকে ঝুল, মাকড়সার বাসা। এটা দেখলেই বোঝা যায় বহুদিন ঘরটা পরিষ্কার করা হয় না। তবে ঘরের একপাশে রঙিন কাপড় দিয়ে কিছু আড়াল করা আছে। হ্যাজাকের আলোয় ঘরের অন্যান্য দিকগুলো ভালোভাবে চোখে পড়লেও ঢাকা দেওয়া অংশটা তুলনামূলকভাবে অনেকটাই অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। সত্য সুন্দর বাবু বললেন, এই ঘরটা আসলে চাকর বাকরেরা কেউ পরিষ্কার করতে সাহস পায় না। যেহেতু এখানে বাবা মশাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, মানে গিরিজাবালা আর আমি মাঝে মাঝে পরিষ্কার করি, তাও এবারে অনেকদিন সাফ করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। এরপর রঙিন কাপড়টা সরাতেই একটা বিশাল আয়না চোখে পড়ল। আয়নার বেশ কিছুটা অংশ ভেঙে গেছে। সেই আশ্চর্য আয়নার দিকে আমি হাঁ করে তাকিয়ে রইলুম। এত বড় আয়না
এর আগে আমি কখনো দেখিনি। হঠাৎ কাঁচের দিকে তাকিয়ে মনে হলো স্থির আয়নাটা যেন কেঁপে কেঁপে উঠছে। প্রথমে আমি ভাবলুম আমি ভুল দেখছি, তারপর টের পেলুম আয়নাটা সত্যি কাঁপছে। বিষয়টা আমার কাছে ভালো ঠেকল না। ঘরের মধ্যে হাওয়া চলাচল করছে না, জানলা দরজা বন্ধ রয়েছে। এমন একটা বন্ধ ঘরে আয়নাটা তীর তীর করে কাঁপছে, এ কি করে সম্ভব? দেখতে দেখতে আয়নাটা হঠাৎ জোরে দুলে উঠল। আমি তবু দরজার তলা দিয়ে হাওয়া ঢুকছে কিনা নিশ্চিত হতে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালুম। কিন্তু বাইরের আবহাওয়া যেমনকার তেমনই থম মেরে আছে। ঝড় ওঠার আগে চারিদিক যেমন বায়ু শূন্য, দম চাপা হয়ে যায়, তেমন পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু তাহলে আয়নাটা দুলছে কি করে? সত্যবাবুর মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছিল। প্রচন্ড আতঙ্কে আমার হাত চেপে ধরে বললেন, চলো বাবা, এ ঘরে আমার থাকাটা আমাদের উচিত হবে না। এখানে আমার পূর্বপুরুষদের প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। এর আগেও এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। তারপর থেকে এই ঘর পুরোপুরি বন্ধ করে রেখেছি। পুরোপুরি। ভয় পাবেন না কর্তামশাই। আমাকে জানতে হবে এই আয়না ঘরের রহস্য কি, তবেই আমি মাধবকে বাঁচাতে পারবো। আপনি বরং অন্দরমহলে গিয়ে বিশ্রাম নিন, আমি এর একটা বিহিত করে তারপর যাব। আয়নার মধ্যে আমি একটা বিভৎস কালো ছায়াকে দেখতে পেলুম। বিশ্রী পচা গন্ধ আর অপার্থিব অট্টহাসি ভেসে এলো ভাঙা কাঁচের আড়াল থেকে। দেখলুম দুটো হিংস্র চোখ জল করছে ওই ভাঙা কাঁচের গায়ে। এমন অদ্ভুতুড়ে ভৌতিক অভিজ্ঞতা জীবনে সেই প্রথম হলো। হঠাৎ পিছন থেকে একটা গোঁ গোঁ করে শব্দ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলুম সত্য সুন্দর বাবু অজ্ঞান হয়ে ধপ করে পড়ে গেলেন। আমি লক্ষ্য করে দেখলুম আয়নায় সেই কালো ছায়াটা তখন এক ভয়ঙ্কর পিশাচিনীতে পরিণত হয়েছে। বিভৎস পৈশাচিক মুখ নিয়ে সত্য সুন্দর বাবুর অচৈতন্য দেহটার দিকে বন্য সাপদের মতো হিংস্র শিকারীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই লোলুপ দৃষ্টিতে মিশেছিল এক রাস ঘৃণা আর প্রতিহিংসার হাসি। তার অর্থ বুঝতে আমার এতটুকু সময় লাগলো না। সত্য সুন্দর বাবুর রক্ত শুষে হত্যা করে তার কাঁচা মাংস খাওয়াই ছিল ওই পিশাচিনীর আসল উদ্দেশ্য। মাধবের ঘরে প্রবেশ করার মুহূর্তে আমি যে মৃতদেহ ভক্ষণকারী এক পিশাচকে দেখেছিলাম, সেই আসলে এই ভয়ঙ্কর শক্তিশালী পিশাচিনী। কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে সে বহুকাল ধরে এ বাড়িতে বাসা বেঁধে আছে। বর্তমানে মাধবের ওপর ভর করেছে। এই আয়না ঘরেই তার বাস। কিন্তু এই আয়নার সাথে তার সম্পর্কটা কি? আমি চিলে কোঠার দরজা বন্ধ করে দিয়েছিলাম। ওদিকে অনেক রাত হয়ে গেছিল। ভৃত্য নিতাই কড়া নেড়ে বলল, কর্তাবাবু, গিন্নিমা খবর নিতে পাঠালেন। আপনি ঠাকুরমশাইকে নিয়ে এবার নিচে নেমে আসুন, অনেক রাত হয়ে গেল যে। আমি নিতাইকে কিচ্ছু জানতে দিলুম না। বললুম, গিন্নিমাকে বলো আমাদের কাজ এখনো সমাপ্ত হয়নি। নিতাই চলে গেল। কানের কাছে তখনও সেই পিশাচিনীর বিকট হাসি শুনতে পাচ্ছি। লকলকে লম্বা জিভ বের করে ক্রুদ্ধ জ্বলন্ত চোখের দৃষ্টি দিয়ে বারবার ঘুরে ফিরে আমাকে দেখছে আর ফিস ফিস করে বলছে, চলে যা এখান থেকে। তোর তন্ত্র মন্ত্র আমাকে
আর উপায়ান্তর না দেখে আমি সেই পিশাচিনীকে বন্দি করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সে বড়ই কঠিন কাজ ছিল। ধীরে ধীরে সত্যসুন্দর বাবুর জ্ঞান ফিরে এলো। ইতিমধ্যেই ভোর হয়ে গেছিল। আয়নায় সেই পিশাচিনীকে আর দেখতে পেলুম না। আকাশ ফর্সা হতেই মাধবের মা গিরিজাবালা অন্তদন্ত হয়ে ওপরে উঠে এলেন। বললেন, তোমরা শিগগিরই ওপরে চলো গো। মাধু আবার আগের মতো অস্বাভাবিক আচরণ করছে। আমি আর সত্যসুন্দর বাবু তড়ি ঘড়ি নিচে নেমে এলুম। আমি জানতুম যে এমনটাই হবে। ওই পিশাচিনী আয়না থেকে বেরিয়ে আবার মাধোর শরীরে প্রবেশ করেছে। ওই পিশাচিনীকে জব্দ করা অত্যন্ত কঠিন কাজ। আমি আবার একটা নতুন শক্তিশালী সুরক্ষা কবচ বানিয়ে মাধোর হাতে বেঁধে দিলাম। সময় বেশি ছিল না, তার মধ্যেই আমায় যা করার করে ফেলতে হবে। আমার থাকার জন্য বাড়ির পিছনের বাগানে দক্ষিণ কোণে পৃথক কুটিরের ব্যবস্থা করা হয়েছিল। আমি সেই ঘরে গিয়ে নিরিবিলিতে ধ্যানে বসলুম। ধ্যান যোগে যা দেখলুম তা অতীব ভয়ানক। আমার মনে একটা প্রশ্ন এসেছিল প্রথম থেকেই। কোনো অভিশাপের ফলে যদি ওই পিশাচিনীর আগমন ঘটে থাকে, তাহলে সে সত্যসুন্দর বাবুর ওপর ভর না করে প্রথমেই কেন মাধোকে ধরল? এর উত্তর আমি ধ্যান যোগে পেলুম। মাধো সপ্তাহখানেক আগে ভর দুপুরে তার মায়ের চোখ এড়িয়ে চিলে কোঠার তালা খুলে ওই ঘরে ঢুকেছিল, তার বয়সোচিত কৌতূহল মেটাতে। তখনই ওই পিশাচিনী মাধোর ওপর ভর করে। যাই হোক, সৌভাগ্যবশত পরের দিন শনিবার ছিল। আমি সত্যসুন্দর বাবুকে চিলে কোঠার ঘরটি পরিষ্কার করে দেবার নির্দেশ দিলুম। সত্যসুন্দর বাবু ভৃত্যদের কাজে লাগিয়ে সমস্ত ব্যবস্থা করে দিলেন। আমি প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে বেরিয়ে গেলুম। শনিবার সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আসন শুদ্ধি করে সমস্ত উপাচার সাজিয়ে ওই চিলে কোঠার ঘরে ধ্যান করতে বসলুম। পূর্বেই আমার গাত্রবন্ধন করা ছিল। রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে ধূপ দীপ জ্বালিয়ে মন্ত্র জপতে শুরু করলুম। বন্ধ বন্ধ শিব, বন্ধ শিব বন্ধ। নিয়ম অনুযায়ী মন্ত্র সিদ্ধ করতে হলে শনিবার থেকে মঙ্গলবার অবধি টানা 4 দিন ধরে আমাকে 10,000 বার ওই মন্ত্র জপ করতে হবে। এই কদিনে মাধোর শরীরে থাকা সেই ভয়ঙ্কর পিশাচিনী বেরিয়ে এসে তর্জন গর্জন করে নানাভাবে ভয় দেখিয়ে আমাকে নিরস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। মঙ্গলবার নিয়ম মতো 10,000 বার জপ করে মন্ত্র সিদ্ধ করে নিলুম। এবার মন্ত্র প্রয়োগের পালা। আমার নির্দেশে মাধবকে ধরাধরি করে আমার সামনের আসনে বসানো হলো। উপাচারের পাত্র থেকে কিছু মাসকলাই তুলে হাতে নিয়ে ওই মন্ত্র দ্বারা 108 বার অভিমন্ত্রিত করে ওই অভিমন্ত্রিত মাসকলাই একটা একটা করে নিক্ষেপ করলুম মাধোর শরীরে। পিশাচিনী ভয়ে চিৎকার করতে করতে মাধবকে ছেড়ে চলে গেল ওই আয়নার ভিতরে। মাধব অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গিরিজাবালা কাঁদছিলেন। আমি বললুম, আর ভয় নেই মা,
তোমার ছেলে এখন সুস্থ ও বিপদমুক্ত, একটু পরেই ওর জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণ পর মাধবের জ্ঞান ফিরে এলো। নিশ্চিন্ত হলো চৌধুরী বাড়ির সকলে, কিন্তু একটা কথা ওদের কাউকে সেদিন জানতে দিইনি, কেবল আমি জানতুম। ওই পিশাচিনী যে আবার। তারানাথের কথা শেষ হলো না, তার আগেই দরজায় কড়াঘাতের শব্দ পেলাম। তারানাথ উৎকণ্ঠিত হয়ে বললেন, ওহ, এত ঘন ঘন কে কড়া নাড়ছে? কারো কোনো বিপদ হলো না তো? তোমরা বসো, আমি দেখছি। ওদিকে মোক্ষম জায়গায় গল্পটা আটকে যাবার ফলে আমি আর কিশোরী দুজনেই নিরাশ হয়ে তক্তপোষের ওপর বসে রইলুম। ঠাকুরমশাই ফিরে আসা অবধি অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। কিশোরী আফসোসের সুরে বলল, ঠাকুর মশাই সাংঘাতিক কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই কেউ এসে হাজির হলো। বাইরে বৃষ্টির তেজ কমে গেছে অনেকক্ষণ আগেই। মেঘ সরিয়ে চাঁদ উঠেছে। কয়েক মিনিটের মধ্যেই ঠাকুরমশাই এক বৃদ্ধাকে সাথে নিয়ে বৈঠকখানা ঘরে প্রবেশ করলেন। পিছু পিছু একজন ভৃত্যগোছের লোকও এসে হাজির হলো। বৃদ্ধা হাঁপাচ্ছিলেন। ওনাকে দেখে আমার খুব মায়া হলো। বৃদ্ধার পরনের কাপড়খানা ভিজে গেছে, মাথায় রুক্ষ কেশ, সেখান থেকে বিন্দু বিন্দু জল চুইয়ে চুইয়ে পড়েছে। হাতে একটা পুঁটুলি, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো, চোখের তলায় পুরো কালি পড়েছে। উনি যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এবং এমন বৃষ্টি বাদলার দিনে বড় কোনো বিপদে পড়ে তারানাথের কাছে এসেছেন তা টের পেলুম ভালোভাবেই। কিশোরী মাটির কুঁজো থেকে গেলাসে জল গড়িয়ে বৃদ্ধার হাতে দিয়ে তক্তপোষে বসতে বলল। চারি নাড়ুর মোয়া, বাতাসা ইত্যাদি নিয়ে এলো। সঙ্গের ভৃত্যটিকেও জল বাতাসা দেওয়া হলো। তারপর আবার এক প্রস্থ চায়ের আয়োজন হলো। তারানাথ চারিকে ডেকে বৃদ্ধার জন্যে একটা শুকনো কাপড়ের ব্যবস্থা করতে বললেন। ভৃত্যটিকে তিনি নিজের একখানা ধুতি আর গামছা দিয়ে বললেন, তুমিও ভিজে কাপড়টা বদলে নাও। চারি গামছা কাঁধে বৃদ্ধাকে নিয়ে পাশের ঘরে চলে গেল। তারানাথকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ঠাকুরমশাই? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কে এই বৃদ্ধা মহিলা? আর উনি এই ঝড় বৃষ্টি মাথায় করে হঠাৎ আপনার কাছে কেন এলেন? ইনি আমার আজকের গল্পের গিরিজাবালা দেবী, আর এই ভৃত্যটি হল নিতাই। সত্য সুন্দর বাবুকে মাস দুয়েক আগে চিলে কোঠার ঘরে রক্তশূন্য অবস্থায় পাওয়া গেছে। সৎকারের আগেই তার মৃতদেহ অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। পরে কিছু অর্ধভুক্ত অঙ্গ পাওয়া গেছে ওই চিলে কোঠার ঘর থেকেই। তারপর থেকে মাধবের আচরণ আবার অস্বাভাবিক হয়ে উঠেছে। গত 3 দিন ধরে মাধবের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই গিরিজাবালা দেবী আমার ঠিকানা খুঁজে সুদূর কুসুমপুর থেকে কলকাতায় এসেছেন। আমরা তারানাথের কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। কিশোরী বলল, হায় ঈশ্বর, এও কি সম্ভব? তারানাথ জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, সবই মায়ের ইচ্ছা। মা তারা আমার কঠিন পরীক্ষা নিতে চাইছেন। আমি যথাসাধ্য চেষ্টা করব মাধবকে খুঁজে বের করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে, এবং সেই কাজ করতে গিয়ে যদি আমার জীবন বিপন্ন হয় তো তাই হোক, তবু আমি শেষ চেষ্টা করে যাব। আমি আর কিশোরী একযোগে বললাম, এবার আর আপনাকে একা ছাড়ছি না, আমরাও যাব আপনার সাথে। বেশ বেশ, তাই হবে। চারিকে তার মাতুলালয়ে রেখে আগামীকাল দুপুরেই আমরা কুসুমপুরে রওনা দেব।
ওদিকে বৃদ্ধা গিরিজাওয়ালা চারির সাহায্যে রাতের রান্না চাপিয়ে দিয়েছিলেন সকলের জন্যে। আমি আর কিশোরী খাওয়া দাওয়া সেরে একটু রাত করেই যে যার বাড়ি চলে গেলাম। পরের দিন কুসুমপুর যেতে হবে, একটু গোছগাছ করার দরকার ছিল, নইলে ঠাকুরমশায়ের বাড়িতেই রাতটা কাটিয়ে যেতাম। যাই হোক, পরের দিন আমরা বেলা 12টা নাগাদ আবার মঠ লেনে ঠাকুরমশায়ের বাড়ির দরজায় হাজির হলাম। চারিকে তার মাতুলালয় রেখে আসা হলো। তারপর আমরা কুসুমপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের কামরায় বসে এই প্রথম উনি আমাদের সাথে কথা বললেন। আমরা দুজন নিজেদের পরিচয় দিলাম। কিশোরী বলল, মাধব নিখোঁজ হবার আগে ওর আচরণে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মাধবের বাবা চলে যাওয়ার পর শ্রাদ্ধ শান্তি মিটে গেলে একদিন দুপুরে ওর চিৎকার শুনতে পেলুম। আমি পাশের ঘরেই শুয়েছিলুম। চিৎকার শুনে ঘরে এসে দেখি মাধব নিজের গলায় হাত দিয়ে কি যেন ছাড়াবার চেষ্টা করছে। মুখ দিয়ে লালা ঝরছে, চোখ দুটো ঠিকরে বেরিয়েছে, গলা দিয়ে গোঙানির আওয়াজ ভেসে আসছে। আমি 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 ছুটে গেলুম ওর কাছে, কিন্তু কিন্তু কিছুতেই ওকে সেখান থেকে ওঠাতে পারলুম নে। টের পেলুম অদৃশ্য কেউ ওকে জোর করে ধরে রেখেছে। তার হাত থেকে মুক্তি পাবার জন্যে ছটপট করছিল আমার ছেলেটা। ধুকতে ধুকতে বলছিল, তোমরা ওর কথা মতো আমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেলে আজ আর এদিন দেখতে হতো না। ও আমাকে ছাড়বে না, আমাকে ওর সাথে যেতেই হবে। সেখান থেকে ফেরার কোনো উপায় নেই যে। আমরা হতবুদ্ধির মতো চেয়ে থাকলাম। বৃদ্ধা বললেন, কিন্তু বাচ্চারা, আমি যে বুঝতে পারছি নে ভিটে মাটি ছেড়ে কেন চলে যেতে হবে আমাদের। পেতম যখন মাধবকে ভূতে পেলে তখনও এই কথাটা বারবার শুনেছিলুম। এত বছর পরে সেই পেতাত্তাই কি আবার তাহলে জেগে উঠলে? হ্যাঁ। তারপর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই বাবা? কি করে ছেলেটারে ফিরে পাবো এবার? ঠাকুরমশাই এতক্ষণ নীরবে ছিলেন। বৃদ্ধার কথা শুনে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগের বার আমার কাজ অসমাপ্ত ছিল মা। এ কোনো সাধারণ ভূত প্রেতের কাজ নয়। তোমাকে জানালে তুমি অযথা ভয় পেতে। এ হলো এক শক্তিশালী পিশাচিনী। আমি সেবার ধ্যান যোগে যতটুকু অবগত হয়েছি তাতে উপলব্ধি করেছি তোমাদের বংশে ঘোর অভিশাপ লেগেছে এই পিশাচিনীর কারণেই। কিভাবে ওর এ বাড়িতে আগমন ঘটেছে সেই কাহিনী আমার জানা নেই। সত্যসুন্দর বাবু ব্যবসার কাজে অধিকাংশ সময় বাইরে থাকার ফলে তার কাছেও সেই ইতিহাস অজানাই রয়ে গেছে। অতএব আমাকে প্রথমে তোমাদের বংশের ইতিহাস জানতে হবে, তবেই সেই পিশাচিনীকে দমন করা সম্ভব হবে। আমি নিশ্চিত যে ওই চিলে কোঠার আয়না ঘরেই কোনো না কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। বংশ পরম্পরায় কোনো অভিশাপ বহন করার ফলেই যে সত্যসুন্দরবাবুর মৃত্যু হয়েছে সে কথা ঠাকুরমশাইয়ের বলা কাহিনী থেকেই আমরা অবগত হয়েছি। তবে আয়না ঘরে সত্যসুন্দরবাবুর উপর যে
সেই পিশাচের সরাসরি দৃষ্টি পড়েছিল সে কথা আমরা জানলেও বৃদ্ধা এখনও তা জানেন না। বৃদ্ধার জন্য সত্যিই কষ্ট হচ্ছিল আমাদের। অত বড় বাড়ির গৃহিণী একমাত্র অবলম্বনকে হারিয়ে তাকে আজ কি দুর্দশাই না ভোগ করতে হচ্ছে। ট্রেনের কামরা ফাঁকা ছিল, ফলে আমাদের সমস্ত কথাবার্তা ওখানে বসেই হচ্ছে। নিতাই এতক্ষণ জানলা দিয়ে বাইরে দেখছিল। আমাদের কথা শেষ হতেই সে গিরিজাবালা দেবীর দিকে ফিরে বলল, যদি অভয় দেন তো একটা কথা কইব মা ঠাকুরন। একদিন সাহস করে কইতে পারি নে। তাছাড়া ঠাউর মশাই সেবার মাধব দাদাবাবুকে সুস্থ করে দিয়েছিলেন, তাই আর এসব কথা কওয়ার প্রয়োজন হয়নি। কি 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 কথা বাঁচা নিতাই? কোনো কোনো ভয় নেই, খুলে বলো দেখি। আমি চাকর মনীষী, বিশেষ কিছুই জানি নে। তবে আমার ঠাউরদার বাবা ঠাউরদাকে কুসুমপুরের এক অত্যাচারী জমিদারের গপ্প শুনিয়েছিলেন। তেনার নাম নরসুন্দর চৌধুরী। তিনি তোমাদেরই 14 পুরুষের একজন। তা প্রায় 100 বছর আগেকার কথা। জমিদার নরসুন্দর মোটেও চরিত্রবান মনীষী ছিলেন না। গায়ের প্রজারা খাজনা দিতে না পারলে ঘরের ঘরের মেয়ে বউদের পাঠাতে হতো তেনার কাছে। উনি তাদের নিজের ইচ্ছে মতো ভোগ করে মেরে ফেলতেন। সুরাপান, বাইজি নাচ কোনো কিছুই বাদ ছিল না। একবার এক সুন্দরী ষোড়শীকে কোঠি বাড়ি থেকে লোক লাগিয়ে তুলে আনেন। মেয়েটি তখনও কুমারী ছিল এবং সে তার মা দিদিমার পেশা অনুসরণ না করে চিরকাল কুমারী থাকার পণ করেছিল। মেয়েটির মা দিদিমা দুজনেই তাকে খুব ভালোবাসত, তাকে কুনজর থেকে আগলে আগলে রাখত। ওই মেয়েটির নাম ছিল কমলা। কিন্তু টাকা পয়সার লোভে এক রাতে কমলার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুমন্ত কমলাকে জমিদার বাবুর নাচমহলে তুলে নিয়ে যায় পতিতালয়ের মালিক। ঘুম যখন ভাঙে, কমলা দেখে তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছে। সে দ্বাররক্ষীদের কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দিবার জন্যে। এমন সময় জমিদার নরসুন্দর সেখানে এসে হাজির হয়। কমলা নরসুন্দরের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, জমিদার বাবু, আমি আপনার থেকে অনেক ছোট। জমিদার বাবু, অনেক ছোট। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি পাপের জীবন থেকে মুক্তি পেতে চাই। এখনো আমি কুমারী রয়েছি। আমি আজীবন কুমারী হয়েই থাকতে চাই জমিদার বাবু। আমি মায়ের চরণে নিজেকে উৎসর্গ করেছি। দেশের জন্য লড়াই করতে চাই জমিদার বাবু। আপনি দয়া করে ছেড়ে দিন আমায়। কিন্তু জমিদার নরসুন্দর এই গালিগালাজ করতে করতে তাকে পদাঘাত করে বলে ওঠেন, শখ কত! ওটা বাড়ির মেয়েদের আবার পুণ্য বলে কিছু হয় নাকি? তোর জন্মটাই তো পাপের ঘরে হয়েছে। তোদের আবার কুমারিত্ব বলে কিছু থাকে নাকি রে? ভালো চাস তো আমার কথা শোন, আমার রক্ষিতা হয়ে থাক। তোকে টাকা গয়নায় ভরিয়ে রাখবো। কিন্তু কমলা রাজি হয় না। জমিদার ওর সতীত্ব হরণ করতে গেলে কমলা চিৎকার করে বলে, আমি মা কালীর একনিষ্ঠ ভক্ত। কুটি বাড়িতে থাকলেও আলাদা ঘরে শুদ্ধাচারে থাকি। আমাকে ছুলে মহা পাপ হবে তোর। কেঁদে কুল পাবি নে। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। কিন্তু জমিদার বাবুর তখন রোগ চেপে গেছে। কমলার চুলের মুঠি ধরে টানতে টানতে নাচমহলের
এই শয্যা ঘরে নিয়ে চলে যায়। কমলা কোনো মতে নিজেকে ছাড়িয়ে পিতলের ভারী ফুলদানি দিয়ে জমিদারের মাথায় আঘাত করে। জমিদারের মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। সেই অবস্থায় তিনি রাগে হুঙ্কার দিয়ে বলেন, আজ রাতে এই মেয়েকে আমার চাই। আজই ওর সব জারিজুরি খতম হয়ে যাবে। ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা, ঘুম ঘরে আটকে দে। আমি হুকুম করলে তবেই আমার কাছে নিয়ে আসবি। কমলাকে গুম ঘরে আটকে রাখা হয়। কমলার গায়ে কিছু সোনার গহনা ছিল, সেগুলো এক বুড়ো রক্ষীকে দিয়ে অনুনয় করে বলল, তো তুমি তুমি আমার সব গয়না নিয়ে যাও, সব গয়না। শুধু শুধু আমাকে আমাকে এই বাড়ি থেকে বেরোবার পথ দেখাও। কিন্তু ওই রক্ষী খুব ভালো করে জানতো যে কমলাকে এ বাড়ির বাইরে নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। ওদিকে কমলার মা বিজলি বাই সব জানতে পেরে জমিদার গিন্নির কাছে এসে পড়তে দিয়ে পড়ে, তার মেয়েকে ফিরিয়ে দেবার আকুতি জানায়। জমিদার গিন্নি ঘরের রক্ষীদের কমলাকে ছেড়ে দেবার নির্দেশ দেয়। জমিদার নরসুন্দর আঁচ করতে পেরেছিলেন এমনটা ঘটতে পারে, তাই কমলার মা বিজলিবাইকে গিন্নিমার সাথে কথা কইতে দেখে সঙ্গে সঙ্গে ওই বুড়ো রক্ষীকে ডেকে কমলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে দেন। ওদিকে গিন্নিমা গুম ঘরে গিয়ে কমলাকে দেখতে না পেয়ে জমিদারের নামে মিথ্যে দোষারোপ করার অপরাধে বিজলিবাইকে তাড়িয়ে দেবার হুকুম দেন। বিজলিবাই বারবার কাতর কণ্ঠে অনুরোধ করা সত্ত্বেও গিন্নিমা তার কোনো কথা বিশ্বাস করেননি। বিজলিবাইকে ঘাড় ধরে জমিদার বাড়ি থেকে বের করে দেওয়া হয়। জমিদার গিন্নি এত বড় ষড়যন্ত্রের কিছুই টের পাননি। শয়তান রক্ষীটা এই সুযোগে মনে মনে একটা প্যাঁচ কষে ফেলে কমলার গয়নাগুলোকে হাতিয়ে নেবার জন্যে। কমলার বিশ্বাস অর্জনের জন্য এই গুমঘর থেকে ওকে বের করে গোপন সুড়ঙ্গে পাঠিয়ে দিয়ে বলে, তুই এখন এখানেই লুকিয়ে থাক, এই সুড়ঙ্গের ভেতর দিয়েই বাইরে যাবার রাস্তা আছে। আমি সব ব্যবস্থা করে সময় মতো এসে তোকে তোর মায়ের কাছে নিয়ে যাবক্ষণ। কমলা সরল মনে তার কথা বিশ্বাস করে নেয়। তার ফিরে আসার জন্যে অপেক্ষা করে, কিন্তু কিছুক্ষণ পর এসে কমলাকে সাহায্য করার বদলে ওকে অজ্ঞান করে জমিদার বাবুর কথা মতো এ বাড়ির চিলেকোটার ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে দেয়। অনেকক্ষণ পর কমলার জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে তাকে মিছে কথা বলে ঠকানো হয়েছে। কমলা কোনো মূল্যেই তার সম্মান বিসর্জন দিতে চায়নি, তাই সে নিজেকে শেষ করে দিবার সিদ্ধান্ত নেয়। চিলেকোটার অন্ধকার হাতড়ে ওই আয়নাটার গায়ে হাত লাগে। কোমর থেকে মোটা বিছে হাতটা খুলে নিয়ে কাঁচে কয়েকবার আঘাত করতেই কাঁচের কিছুটা অংশ ঝনঝন করে ভেঙে পড়ে। সেকেন্ড থেকে একটা ধারালো টুকরো হাতে নিয়ে বুকে শটান ঢুকিয়ে দেয়। জমিদার নরসুন্দর গিন্নিমা ঘুমিয়ে গেলে মদ্যপান করে গভীর রাতে চিলেকোটায় আসেন এবং রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় কমলাকে দেখতে পান। কমলার তখন শেষ অবস্থা, ধুঁকতে ধুঁকতে অভিশাপ দিয়ে গেল। আমি আমি চলে যাচ্ছি, তবে আমি আমি মরে গেলেও আমার আত্মা একদিন ফিরে আসবে। সেদিন তোকে মরতেই হবে। তবে তোর সাথে তোর এই পাপ ধুয়ে যাবে না। তোর উত্তর পুরুষদেরও তোর পাপের ফল ভোগ করতে হবে। মরক লাগবে তোর বংশে। তাজা তাজা
এগুলো সময়ের অনেক আগেই আমার হাতে শেষ হয়ে যাবে। কথাটা কথাটা মনে রাখিস শয়তান জমিদার। ওই ঘটনার পর একদিন রাতে ওই চিলেকোটার ঘর থেকেই জমিদার বাবুর গলা কাটা লাশ পাওয়া যায়। সারা শরীরে কাঁচের টুকরো বেঁধানো ছিল। ওই ঘটনার পর থেকে চিলেকোটার ঘরখানা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কমলার অভিশাপ যাবে কোথায়? সেই অভিশাপে জমিদার নরসুন্দরের উত্তরপুরুষদের একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটতে থাকে। নিতাইয়ের মুখে চৌধুরী বংশের সেই অভিশপ্ত ইতিহাস শুনে আমরা সকলে ভাষা হারিয়ে ফেললাম। চৌধুরী বংশের পূর্বপুরুষের কলঙ্কিত কাহিনী শুনে লজ্জায় বৃদ্ধার মাথা হেঁট হয়ে গেল। তিনি নীরবে অশ্রুপাত করতে লাগলেন। ঠাকুরমশাই একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি কেঁদো না মা। মেয়েটির সাথে চরম অন্যায় করা হয়েছে, তার প্রতিশোধ সে যুগ যুগ ধরে নিয়ে চলেছে। দেখি দেখি আমি কদ্দূর কি করতে পারি। ইতিমধ্যে আমরা মাধবদের বাড়ি পৌঁছে গেছিলাম। ঠাকুরমশাই সারাটা পথ গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন। আমি আর কিশোরী পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। কিশোরী চাপা স্বরে বলল, কি হবে এবার ভায়া? আমার তো ভাবতেই ভয় লাগছে। তোমার কি মনে হয় ঠাকুরমশাই ওই ভয়ঙ্কর পিশাচিনীর কবল থেকে মাধবকে মুক্ত করে আনতে পারবেন? কিশোরীর প্রশ্নের কি উত্তর দেব ভেবে পেলাম না। অন্য সময় হলে হয়তো বিদ্রূপ করে গাঁজাখড়ি গপ্প বলে উড়িয়ে দিতাম, কিন্তু এবারে যা ঘটল এবং স্বচক্ষে যা দেখলাম, কাহিনীর চরিত্ররা আমাদের চোখের সামনে ওঠা বসা করছে। তাকে কোনো মতেই সাজানো গপ্পগাথা বলে তো দাবি করা যায় না। ঠাকুরমশাইয়ের সাথে থাকার সুযোগ বা অভিজ্ঞতা আমাদের এই প্রথম। তাই এমনিতেও দুজনেই রোমাঞ্চিত ও পুলকিত হয়ে উঠেছিলাম। পিশাচিনীকে নিজের চোখে দেখতে পাব ভেবে যেমন ভয় পেয়েছিলাম, তেমনি মনে মনে উত্তেজিত হয়ে উঠেছিলাম। কিশোরীকে বললাম, ভায়া, তুমি যেই তিমিরে আমিও সেই তিমিরে। তবে ঠাকুরমশাইয়ের সাথে মিশে এইটুকু বুঝতে পেরেছি, সহজে হার স্বীকার করার মতো মানুষ উনি নন। প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও উনি মাধবকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবেন। চৌধুরী বাড়ির একতলার দক্ষিণের ঘরে তারানাথের সাথে আমার আর কিশোরীর থাকার ব্যবস্থা হয়ে গেল। ঘরটা বেশ বড়। বাড়ির পিছনের বাগানে একটি ছোট্ট কুটির আছে। ঠাকুরমশাইয়ের ধ্যান আহ্নিকের জন্যে সেই ঘরটি খুলে দেওয়া হলো। ঠাকুরমশাই নিতাইকে ডেকে বললেন, বাছা নিতাই, চিলেকোঠার ঘরে নিয়ে চলো আমায়। গিন্নিমাকে এখনই জানিয়ে বিব্রত করার কোনো প্রয়োজন নেই। ওনার এখন বিশ্রামের দরকার। উনি সময় মতো সব কিছু জানতে পারবেন। এখন আমি তোমায় যা যা সংগ্রহ করে আনতে বলবো তার একটিও বাদ দিলে চলবে না। আজ রাতের মধ্যেই এনে দিতে হবে। আগামীকাল অমাবস্যা। মায়ের কৃপায় অশুভ শক্তির বিনাশ হবে। জয় মা, জয় মা তারা, জয় মা, জয় মা তারা। আমরাও মায়ের নাম নিলাম। এরপর তেতলার ছাতে উঠে চিলেকোঠার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। নিতাই মূর্ছে ধরা তালাটা খুলে দিতেই একটা ভ্যাপসা গন্ধ নাকি এলো। তারানাথ আমাদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করলেন। ওনার আদেশ অমান্য করার ধৃষ্টতা আমাদের ছিল না, তাই ওনার কথা মতো দাঁড়িয়ে রইলাম। কৃষ্ণপক্ষের কালো রাতে
চিলেকোঠার ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে অজানা আতঙ্কে আমাদের দুজনেরই বুক ধড়াস ধড়াস করছিল। তারানাথ মোমবাতি আর লণ্ঠন হাতে সে ঘরে প্রবেশ করলেন। জোরে বাতাস বইছিল। দরজাটা আপনা আপনি সশব্দে বন্ধ হয়ে গেল। নিতাই ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, ঠাকুরমশাই 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 একা গেলেন, যদি কোনো অঘটন ঘটে। একই ভয় আমরাও পাচ্ছি, কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল, তবু তারানাথের কোনো সাড়া শব্দ পেলাম না। কিশোরী চিন্তিত মনে গলা নামিয়ে বলল, ঠাকুরমশাই এতক্ষণ ধরে ও ঘরে কি করছেন ভায়া? কোনো বিপদ আপদ হলো না তো? দরজার আগল খোলা, ভিতর থেকে ভিজনও রয়েছে। একবার ঠেলা দিয়ে দেখব নাকি? না কিশোরী, সে কাজ করা উচিত হবে না। ধৈর্য ধরে অপেক্ষা করো। যে উদ্দেশ্য নিয়ে তিনি ওখানে গেছেন, কার্য সিদ্ধি হলে ঠিক সময় মতো চলে আস। আমার কথা শেষ হতে না হতেই চিলেকোঠার দরজা খুলে গেল। তারানাথ বেরিয়ে এলেন। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। চিলেকোঠা থেকে বেরিয়ে তিনি নিতাইয়ের উদ্দেশ্যে বললেন, যা যা বলেছিলুম সব এনেছ তো বাছা? এগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনার আদেশ মতো আমি সব উপকরণ উপাচার জোগাড় করে রেখেছি বাগানের কুটিরে। বেশ বাছা বেশ। চিলেকোঠার ঘরটা এবার বন্ধ করে দাও, আর কাল সকালে ঘরটা খুলে একটু পরিষ্কার করে দিও। ভয় পেও না, তোমার এই বিভূতি আর কিশোরী তোমার সঙ্গে থাকবেন। তারানাথ আমাদের দিকে তাকিয়ে প্রসন্ন মুখে বললেন। আমরা দুজনেই খুব খুশি হলাম ঠাকুরমশাই আমাদের অন্তত একটা কাজের সুযোগ দিয়েছেন ভেবে। কিন্তু পর মুহূর্তেই কিশোরীর মুখটা ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। আমিও আঁতকে উঠলাম। শেষে ওই ঘরেই তদারকি করতে যেতে হবে আমাদের। অথচ অভিজ্ঞতা যতই ভয়ঙ্কর হোক, আমরা তো ওনার সাথে থেকে ওনার আশ্চর্য ক্ষমতা প্রত্যক্ষভাবে চাক্ষুষ করব বলেই এত দূর এসেছি। সেক্ষেত্রে এত ভয় পেলে চলবে কি করে? সে কথা ভেবে দুজনেই মনটাকে শক্ত করলাম। সময় যত এগিয়ে আসতে থাকলো, ততই আমরা উত্তেজিত হয়ে উঠলাম। সারা রাত আমরা দু চোখের পাতা এক করতে পারলাম না। ঠাকুরমশাই আজ একা বাগানের কুটিরে রয়েছেন। আজ তার উপবাস। আগামীকাল যজ্ঞে আহুতি দিয়ে উপবাস ভঙ্গ করবেন। আমরা ওনাকে কোনো প্রশ্ন করে বিব্রত করিনি। জানি সঠিক সময়ে উপস্থিত হলে উনি নিজেই সব কিছু জানাবেন। পরদিন সকালে চিলেকোঠার ঘর পরিষ্কার করা হলো আমাদের তত্ত্বাবধানে। তবে তারানাথের নির্দেশ মতো ঘরের পশ্চিম কোণে রাখা কাপড়ে ঢাকা ওই আয়নাটা বাদে বাকি সমস্ত কিছু পরিষ্কার করে জানলা দরজা খুলে রাখা হয়েছে। তারানাথ আমাদের ডেকে বললেন, আজ সন্ধেবেলায় 6 ঘটিকায় আমাকে এই বাড়ির চোরা কুঠুরিতে যেতে হবে, যাকে এককালে গুম ঘর বলা হতো। আমি বিশেষ ধ্যান যোগে অবগত হয়েছি যে ওই গোপন কক্ষের সুড়ঙ্গ পথে মাধবকে বন্দি করে রেখেছে সেই ভয়ঙ্কর পিশাচিনী। মাধবকে সেখান থেকে উদ্ধার করা মোটেও সহজ কাজ নয়। এ কাজে প্রতি পদে প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। সেখানে যাই ঘটে থাকুক, আমার নির্দেশ না পাওয়া অবধি তোমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলো না যেন, এতে হিতে বিপরীত হবে। তারানাথের কথায় সায় দিয়ে আমরা অধীর আগ্রহে উপযুক্ত সময়ের অপেক্ষা করে রইলাম। সন্ধ্যা অবতীর্ণ হতেই আমার আর কিশোরীর ডাক পড়ল। আমরা মানসিক প্রস্তুতি নিয়ে বাগানে গিয়ে দেখি
ওই কুটিরের পিছনে একটা লতা পাতায় ঢাকা গুহামুখ দেখা যাচ্ছে। গুহামুখ থেকে পাথর সরানো হয়েছে, সেটাই গুপ্তকক্ষে যাবার প্রধান রাস্তা। নিতাই একটা বড় লণ্ঠন জ্বালিয়ে আগে আগে পথ দেখিয়ে নিয়ে গেল আমাদের। আলো আঁধারিতে বেশ কিছুটা যাওয়ার পর একটা জায়গায় গিয়ে নিতাই থমকে গেল। লণ্ঠনের আলোয় দেখলাম সামনেই একটা জরাজীর্ণ বন্ধ দরজা রয়েছে। দরজাটা খুলতেই মনে হলো আমরা যেন সেই সুদূর অতীতে পৌঁছে গেছি। অনেকটা রাজাদের পুরনো কবরখানার মতো ভ্যাপসা গন্ধ, বহু যুগের প্রাচীন বন্দিখানার পুরাতন ঘ্রাণ পেলাম। দরজার সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম। তারানাথ বললেন, সাবধানে সাবধানে পা ফেলে নেমে এসো তোমরা, এখানে কয়েক ধাপ সিঁড়ি আছে। আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে স্পষ্ট গোঙানির শব্দ শুনতে পেলাম। তারানাথ বললেন, মাধো মাধো কাঁদছে। এর মধ্যে লণ্ঠনটা হঠাৎ নিভে গেল। মোমের আলোয় দেখলাম দেওয়ালে একটা লম্বাটে ছায়া পড়েছে। তারপরেই একটা দৃশ্য দেখে আমার পিলে চমকে গেল। কিশোরী আমার হাত চেপে ধরল ভয়ে ভয়ে। মাধব আমাদের দেখে কান্না থামিয়ে হঠাৎ বিকট অট্টহাস্য করতে লাগলো। দেখলাম ওর ঘাড়ের উপর বসে আছে এক ভয়ঙ্কর বিভীষিকা। মিশমিশে কালো কদাকার চেহারা, লাল সাদা রক্তমাখা দাঁতের শাড়ি, ঠোঁটের দুপাশে দুটো তীক্ষ্ণ সদন্ত, আর লকলকে লম্বা জিভ নিয়ে সেই ভয়ঙ্কর পিশাচিনী ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে মাধুর ঘাড়ের দুপাশে পা ঝুলিয়ে বসে আমাদের দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। একটা নারকীয় গর্জন ভেসে এলো তার নাক মুখ থেকে। আমি আর কিশোরী ভয়ার্ত চোখে পরস্পরের হাত ধরে কিছুটা তফাতে দাঁড়িয়ে রইলাম। তারানাথের মুখে কিন্তু কোনো ভাবান্তর হতে দেখা গেল না। তিনি মাধবের সামনে ত্রিশূল দিয়ে কুণ্ডি কেটে দিলেন। হাতে সময় বিশেষ ছিল না, ফলে ওই ধুলো মাখা ঘরের মেঝেতেই উপাচারের পাত্র সাজিয়ে বসে গেলেন। মা তারাকে স্মরণ করে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। ওং হ্রিং ক্লিং কঙ্কাল কপালিনী কুটুম্বরী আদম্বরী ভঙ্কার ধ। 31টি নিম পাতা রাখা পাত্র থেকে একটি করে হাতে মন্ত্র পড়ে নিয়ে ফুঁক দিয়ে পিশাচ কবলিত মাধবের গায়ে নিক্ষেপ করতে লাগলেন। এভাবে 31 বার মন্ত্র পড়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করলেন। শুরুর দিকে সেই পিশাচিনী মাধবকে ছেড়ে তারানাথের দিকে তেড়ে এলো, কিন্তু গণ্ডি রেখা পেরিয়ে তার ক্ষতি করার ক্ষমতা পিশাচিনীর ছিল না। কিছুক্ষণ পর গণ্ডি রেখা অদৃশ্য হতে মন্ত্রযোগে শক্তি হারিয়ে মাধবকে ছেড়ে সুড়ঙ্গ পথের অন্ধকারে মিলিয়ে গেল সে। তারানাথ একটা ত্রিমুখী রুদ্রাক্ষের মালা রক্ষা কবচ করে মাধর গলায় পরিয়ে দিলেন। মাধো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। ধীরে ধীরে তার হুঁশ ফিরে এলো। মায়ের কাছে যাবার জন্যে উদ্গ্রীব হয়ে উঠল সে। আমরা ওকে ধরে ধরে গুপ্ত কক্ষ থেকে গুহাপথের বাইরে নিয়ে এলাম। পিশাচিনীকে আর দেখতে পেলাম না, শুধু মনে হলো ওই মিশ কালো অন্ধকারে দাঁড়িয়ে কোনো কিশোরী মেয়ে কি এক গভীর যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদছে। আমার বুকটা টনটন করে উঠল। কিশোরীর চোখের কোণে জল চিকচিক করতে দেখলাম। তারানাথ বিষণ্ণ মনে বললেন, কমলার আত্মা কাঁদছে। ওকে যারা পিশাচ বানিয়েছে তারা শুধু ওকে মেরেই ক্ষান্ত হয়নি। ওর মা বিজলি বাইকে সেদিনে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবার পর নরসুন্দরের নির্দেশে ওকে তাড়া করে
ওই দূরের জঙ্গলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বিজলি বাইয়ের মা সেখান থেকে মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে দিন দুয়েক পর। এই চৌধুরী বংশের আরো একটি কলঙ্কিত অধ্যায় আছে। নরসুন্দরের পিতা জ্ঞান সুন্দর চরম অন্যায় করেছিলেন কমলার দাদামশাই দেবনাথ রায়ের সাথে। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমরা যার পরনায় স্তম্ভিত হয়ে গেলাম। বৃদ্ধা গিরিজাবালা বাগানের সেই কুটিরের কাছে দাঁড়িয়েছিলেন। আমরা সেখানে এসে উপস্থিত হলাম। তারানাথ বললেন, নরসুন্দরের পিতা জ্ঞান সুন্দরের সাথে বিজলি বাইয়ের পিতামহ দীননাথ রায়ের মিত্রতার সম্পর্ক ছিল। রায় বংশের গোড়াপত্তন করেন দীননাথ রায়ের পূর্বপুরুষেরা। বিজলি বাইয়ের পিতা দেবনাথ রায় ছিলেন রায় বংশের একমাত্র উত্তরাধিকারী। কিন্তু জমিদারি রক্ত শরীরে বইলেও দেবনাথ ছিলেন অত্যন্ত সরল সাদাসিধে। তাকে ঠকিয়ে জ্ঞান সুন্দর এবং নরসুন্দর তার সমস্ত সম্পত্তি এবং এই জমিদার বাড়ি হস্তগত করে নেন। দেবনাথকে মেরে কমলার দিদিমাকে অন্তঃসত্ত্বা অবস্থায় পতিতা পল্লীতে বেচে দেয়, আর সেখানেই জন্ম হয় বিজলি বাইয়ের। যৌবনে পতিতালয়ে আসা এক বণিকের সাথে বিজলির সম্পর্ক গড়ে ওঠে এবং কমলার জন্ম হয়। বণিক বিজলিকে কোনো বৈধ স্বীকৃতি না দিলেও কমলার সব দায়ভার গ্রহণ করেছিলেন। তিনি চেয়েছিলেন কমলাকে পতিতালয়ে থেকে নিয়ে এসে নিজের কাছে রাখতে, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। এক রাতে নৌকোডুবি হয়ে বণিকের মৃত্যু ঘটে। কমলার মা, দিদিমা কেউ চাননি কমলাকে তাদের পেশায় নিযুক্ত করতে। তারা দুজনেই কমলাকে আগলে রেখেছিলেন, কিন্তু ভাগ্যের ফেরে নরসুন্দরের নজর গিয়ে পড়ল হাঁটুর বয়সী ষোড়শী কিশোরী কমলার ওপর। তা থেকেই যত গণ্ডগোলের উৎপত্তি। তোমাদের পূর্বপুরুষেরা কমলা এবং তার মা দিদিমার সাথে ঘোরতর অন্যায় করেছে মা, যার মাসুল তোমাদেরকে এইভাবে দিতে হচ্ছে। বৃদ্ধা লজ্জায় মাটির সাথে মিশে গেলেন। চোখ তুলে তাকাতে পারলেন না আমাদের দিকে। পূর্বপুরুষের পাপের সব দায় এসে পড়েছে ওই অসহায় বৃদ্ধার ওপর। ভাবলে মনটা সত্যি খারাপ হয়ে যায়। এক কোণে অসহায়ের মতো দাঁড়িয়ে নিজের ছেলেকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তারপর চোখ মুছে ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে বললেন, আমি জানি ওই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি লাভের আর কোনো উপায় নেই। আজ আপনি মন্ত্রশক্তির দ্বারা মাধবকে বেঁধে দিলেও এ বাড়িতে থাকলে কমলা মাধবকে বাঁচতে দেবে না। ও ঠিক কোনো না কোনোভাবে ওকে নিয়ে যাবে। এই ভিটে মাটি কমলার, তা ওকে ফিরিয়ে দিয়ে আমরা মায়ে বয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব ঠাউর মশাই। তবেই আমি ছেলেটাকে বাঁচাতে পারবো। এমন সময় সারা বাড়ি কাঁপিয়ে ভয়ঙ্কর অট্টহাসি ভেসে এলো। তোর ছেলের শেষ রক্তবিন্দু পান করে তবেই আমি মুক্তি পাব। কোন মন্ত্র শক্তি বেশিক্ষণ মাধবকে আমার অভিশাপের
কেউ কিছু বলতে পারলাম না। কোনো আওয়াজ বেরোলো না আমাদের কারো গলা দিয়ে। এই কোন বিভীষিকার পাল্লায় পড়েছে মাধব? তার মুক্তির কি কোনো পথই খোলা নেই? জানি জানি কমলার ওপর হওয়া অন্যায়ের সত্যিই কোনো ক্ষমা হয় না, কিন্তু পূর্বপুরুষদের পাপাচারের মাসুল দিতে গিয়ে চোখের সামনে এমন একটা নিষ্পাপ তাজা প্রাণ অকালে ঝরে যাবে, মানুষ হয়ে তা কি করে সহ্য করা যায়? ঠাকুর মশাইয়ের মন্ত্রশক্তি একটা পিশাচিনীর পৈশাচিক শক্তির কাছে হার মেনে যাবে? এ কিছুতেই হতে পারে না। আমরা মনে প্রাণে চাই ঠাকুর মশাইয়ের তন্ত্রমন্ত্রের কাছে কমলার সমস্ত পৈশাচিকতা খতম হয়ে যাক। হঠাৎ খেয়াল হলো পিশাচিনী কমলার বিশাল কালো ছায়া পড়েছে মাধবের বাড়ির গায়ে। ক্রুদ্ধ গর্জন আর অট্টহাসির আওয়াজ ভেসে আসছে চারপাশ থেকে। সাহসে ভর দিয়ে মাধবকে নিয়ে বৃদ্ধা গিরিজাবালা নিতাইয়ের সাহায্যে সদর দরজা খুলে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মুখের উপর লোহার ফটকটা আপনা থেকেই সজোরে বন্ধ হয়ে গেল। অতিপ্রাকৃত শক্তির কাছে হার মানতে বাধ্য হলো তারা। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেও ঠাকুর মশাইয়ের মনের জোর দেখে আশ্চর্য হয়ে গেলাম আমরা। কিছু একটা ভেবে কোনো দিকে দৃকপাত না করে তারানাথ অন্দরমহলের দিকে পা বাড়ালেন। আমরাও তার পিছু নিলাম। মাধব আমাদের সাথেই ছিল। ওর গলায় ত্রিমুখী রুদ্রাক্ষের কবচ থাকায় সরাসরি কোনো ক্ষতি করতে না পারলেও ওই মায়াবী পিশাচিনী মাধবকে সম্মোহিত করতে পেরেছিল। ফলস্বরূপ মাধব কিসের এক অমোঘ আকর্ষণে তেতলার সিঁড়ি বেয়ে সম্মোহিতের মতো এগিয়ে গেল চিলেকোঠার ঘরের দিকে। আমরা মাধবকে ধরে আনতে গেলাম, কিন্তু তারানাথ বাধা দিয়ে বললেন, ওকে যেতে দাও তোমরা। আমরা তারানাথের কথা শুনে স্তব্ধ হয়ে চমকে গেলাম। তারানাথ স্মিত মুখে বললেন, মাধবের গলায় ত্রিমুখী রুদ্রাক্ষের কবচ রয়েছে। কমলা ওর কোনো ক্ষতি করতে পারবে না। শুধু ওর জাদু শক্তির দ্বারা মাধবকে সম্মোহিত করে রাখতে পেরেছে মাত্র। তোমাদেরকে একটা কাজ করতে হবে। মাধবের ঘর থেকে একটা কাঠের বাক্স খুঁজে আনতে হবে। এই মুহূর্তে ওটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আমরা ঠাকুর মশাইয়ের আদেশ পেয়ে কৃতার্থ হলাম। মাধর ঘরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে আঁতি পাতি করে খুঁজতে লাগলাম। হঠাৎ দেওয়ালের গা ঘেঁষে রাখা পালঙ্কের ভারী মোটা পায়ার পিছন দিকে একটা খোপ কাটা অংশ চোখে পড়ল। এই পালঙ্ক বহু প্রাচীন হলেও আজও ব্যবহারযোগ্য। কিশোরী সেই খোপটার গায়ে টোকা দিতেই চৌকোনা অংশটা খুলে এলো। সেখানে একটা রত্নখচিত নকশা কাটা কাঠের বাক্স রয়েছে। দেখে আমরা চমৎকৃত হলাম। বাক্সটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর তারানাথ প্রসন্ন মুখে বললেন, এই বাক্সটা বহুদিন আগে মাধব চিলেকোঠার ঘরে ওই আয়নার পিছন থেকে পেয়েছিল। ওখান থেকে নিয়ে সে পালঙ্কের পায়ায় খোপ তৈরি করে রেখে দিয়েছিল। কমলাকে যখন চিলেকোঠায় বন্দি করে রাখা হয়, তখন নিজের কোমর থেকে মূল্যবান বিছে হার খুলে আয়নার কাঁচ ভাঙে। সে সময় আয়নার পিছনের খোপ থেকে এই কাঠের বাক্সটা মাটিতে পড়ে যায়। বাক্সে রায় বংশের কিছু অলংকার বিজলি বাইয়ের বাবা দেবনাথ রায় নিজের বিপদ আঁচ করে লুকিয়ে রেখেছিলেন। কমলা আয়নার কাঁচ ভেঙে বিছে হারটাকে ওই বাক্সে রেখে আয়নার পিছনের খোপে সযত্নে রেখে দেয়। তারপর আত্মহননের পথ বেছে নেয়। এ বাড়ি কমলার দাদামশাই জমিদার দেবনাথ রায়ের বাড়ি। তাই কমলা মাধবদের এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল। তারপর তার মনে হয় মাধব চলে গেলে সে প্রতিশোধ নেবে কি করে,
মাধব এখনো অবিবাহিতই রয়ে গেছে। তাই মাধর ওপর ভর করে ওকে মেরে ফেলতে চেয়েছিল সে। আমরা হাঁ করে তাকিয়ে রইলাম তারানাথের আশ্চর্য ক্ষমতা দেখে। সত্যি উনি প্রণম্য। আমরা এবার ওকে অনুসরণ করে সেই কাঠের বাক্স হাতে নিয়ে চিলেকোঠার ঘরে হাজির হলাম। সেখানে যজ্ঞের বেদি প্রস্তুত করে তারানাথ মায়ের আরাধনায় বসলেন। মাকে স্মরণ করে আগুনে ঘৃতাহুতি দিলেন। দাউ দাউ করে জ্বলতে লাগল যজ্ঞকুণ্ডের লেলিহান শিখা। ওদিকে মাধবকে দেখলাম আয়নার একপাশে নিস্তেজ হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বসে আছে। আয়নার ভিতর থেকে বিশ্রী হাসি হাসছে পিশাচিনী কমলা। তার কালো ছায়া পড়েছে সেই ভাঙা আয়নার গায়ে। এবার তারানাথ যা বললেন তা শুনে আমরা থ হয়ে গেলাম। এক হাতে সেই আয়নার বাক্স, আর এক হাতে একটা ধারালো ছোড়া নিয়ে তিনি আয়নার ওই পিশাচিনীর দিকে তাকিয়ে বললেন, এই গয়নার বাক্সটা তোর প্রাপ্য। বাক্সটা নিয়ে মাধবকে অভিশাপ মুক্ত করে অবিলম্বে ছেড়ে চলে যা, অন্যথায় আমি আমার রক্তে এই মন্ত্রপুত ছোড়াখানা ধৌত করে তোর বুকে বিঁধিয়ে দিতে বাধ্য হব। কিছুক্ষণের জন্য পরিবেশটা থম মেরে গেল। পিশাচিনীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। এদিকে আসন্ন বিপদের আশঙ্কায় আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পরেই দেখলাম কমলা শান্ত চোখে তাকিয়ে তার কদর্য কালো হাত দুটো বাড়িয়ে বাক্সটা তারানাথের হাত থেকে লুফে নিল। কিন্তু মাধব তখনও মুক্ত হয়নি দেখে তারানাথ ছোড়া নিয়ে হাতের আঙুল কেটে রক্ত দিতে উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে পিশাচিনী কমলা শালঙ্কারা হয়ে অতীতে তার অসামান্য সুন্দরী ষোড়শী রূপ ধরে দেখা দিয়ে বলল, আমি মাধবকে ছেড়ে দিল, আমার অলংকার সাথে নিয়ে যাচ্ছি। তুই এবার আমায় এই আয়না থেকে মুক্তি দে। আমি আর এই বিষের জীবন রাখতে চাই না। তারানাথ আয়নার গায়ে ত্রিশূল ছুঁয়ে মা তারার অষ্টকম স্তোত্র পাঠ করে যজ্ঞের আগুন থেকে জ্বলন্ত কাঠ তুলে নিয়ে আয়নায় থাকা পিশাচের গায়ে নিক্ষেপ করতে লাগলেন। আয়নাটা দাউ দাউ করে জ্বলে ভস্মীভূত হয়ে গেল। কালো ছায়াটাও এক মুঠো ছাই হয়ে জানালা দিয়ে উড়ে গেল আকাশে। সকলেই ভারাক্রান্ত মনে শূন্য দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল। সমস্ত পৈশাচিকতার অবসান ঘটে মানবতার প্রতিষ্ঠা হোক, বিশেষ করে তারানাথের জয় হোক, তা বরাবর চেয়েছিলাম এবং আমাদের সেই ইচ্ছে পূরণ হয়েছে। কিন্তু মনের কোণে কোথায় যেন সেই ষোড়শী মেয়েটিও জায়গা করে নিয়েছিল। আড়ালে চোখের জল ফেলেছিলাম তার জন্যেও।